আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আচ্ছা মামুনি, আমরা মেয়েরা এত নরম মনের কেন বলুন তো? কারণ আমরা মেয়ে, নরম মাটি দিয়ে তৈরি। তাই যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করি না কেন, দিন শেষে আমরা পলিমাটির মতোই নরম হয়ে যাই। কিন্তু আমি পলিমাটির মতো হতে চাই না, এঁটেল মাটির মতো শক্ত আর আঠালো হতে চাই। কান্না কেন করছিলে? যার থেকে দূরে সরতে চাচ্ছি সেই বারবার সামনে এসে পড়ছে। আমি চাচ্ছি না তাদের, অথচ না চাইতেও তাদের সাথে দেখা হচ্ছে আমার। এটা নিয়তির খেলা। তুমি যার থেকে দূরে সরতে চাইবে, দিন শেষে সে তোমায় তত কাছে চলে আসবে। আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না মামুনি। আচ্ছা, বাদ দাও এইসব কথা। তুমি যাও, ফ্রেশ হয়ে খেতে এসো। একটু কষ্ট করে আমার খাবারটা তুমি ঘরে দিয়ে যেও, আমি নিচে যাব না। তুমি জানো তো তোমার দাদি কেমন? তুমি নিচে না গেলে রাগ করবে। করে করুক, তবু আমি নিচে ওদের সামনে খেতে যাব না। কাহির বিষয়ে তোমার দাদি সবটা জেনে গেছে। ইতিমধ্যে তোমার দাদি কাহিকে পছন্দ করতে শুরু করেছে। আমি জানি না এরপরে কি হবে, তবে তুমি তোমার জায়গায় ঠিক থেকো, এতেই হবে। এই অকাজ কে করলো? কি আবার আদিত্য? কি? কি না হ্যাঁ? রহিমা বেগম অনেক বোঝালেন নামিরাকে নিচে যেয়ে খাবার খাওয়ার জন্য, কিন্তু নামিরা রাজি হলো না। অগত্যা এক রাশ হতাশা নিয়ে ফিরে আসে রহিমা বেগম। ততক্ষণে সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে খাওয়ার জন্য। রহিমা বেগমকে একা আসতে দেখে শুকতারা বেগম বলে ওঠেন, হ্যাঁ ছেমড়ি আহে নাই খাইতে? না মা, আসলে কি আহলে আহলে করতা সোস বড় বউ? তুই ওরে টাইনা হ্যাঁচড়া আনতে পারস নাই? তুই জানোস না ওর সকালে খাওয়ানোর আগে পরে ওষুধ আইছিল? মা, আমি অনেক করে বলছি ওকে নিচে আসতে, কিন্তু আসেনি। বলছে ওপরে খাবার দিয়ে আসতে। হ্যাঁ সো আমিরে কে খাওন বাইরিয়া দিব, হ্যাঁ রে আসতে ক। সোনিয়া বুঝলো তার দাদি এত সহজে মানবে না। নামিরা যে কেন আসেনি এটা সোনিয়া বেশ ভালো করেই বুঝতে পেরেছে। কাহির বসে বসে মিটিমিটি হাসছে আর মজা নিচ্ছে। যাক, অনেকদিন পর তাহলে বইয়ের হাতে বাড়া খাবার খাওয়া হবে। কিন্তু তার মনের বাসনা পূরণ হওয়ার আগেই সেখানে সোনিয়া এক বালতি পানি ঢেলে বলে উঠল, দাদি, তুমি জানোই তো নামিরা অসুস্থ, এই জন্যই হয়তো নিচে আসছে না। তুমি আর জোর করো না, আমি সবাইকে না হয় খাবার বেরিয়ে। এত কিছু বুঝি না, তুই গিয়া ডাইকা লইয়া আই। সোনিয়া নাসরবান্দা, সে যাবে না। সে যদি যায় তাহলে নামিরা তার কানের নিচে দুইটা বাজাবে। সেজন্য তাল বাহানায় সে কেটে পড়ল। এবার শুকতারা বেগম নিজেই গেল নামিরাকে ডাকতে। নামিরা শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। শুকতারা বেগম এসে নামিরার কাছ থেকে ফোন কেড়ে নিল। তারপর নামিরার হাত টেনে ধরে নিচে ডাইনিং টেবিলে নিয়ে আসলো। তারপর সবার সামনে বলল, তো সময় আইছে আর তুই ঘরে বসে আসিস, তার খাওয়ার দাওয়ার একটু খেয়াল রাখবি না? নামিরা ফট করে জবাব দেয়, সে কি কচি খোকা নাকি যে তার খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে এক বাচ্চার বাপ? হ্যাঁ সেমরি, সোয়ামীরে কেউ এভাবে কথা কয়? কেউ না কইলেও আমি কই। যা, তোর সোয়ামীদের ভাত বাইরা দিগা। পারবো না আমি দিতে, তোমার হাত নেই, পারলে তুমি দাও। আমার মুখের ওপর কথা কস? নামিরা শুকতারা বেগমের সাথে তর্ক করছে। তর্কের এক পর্যায়ে এসে শুকতারা বেগম জোরে একটা ধমক দিতেই নামিরা কানের হাত দিয়ে বসে পড়ে। শুকতারা বেগমের ধমকে পুরো ড্রয়িং রুম কেঁপে ওঠে। নামিরা এভাবে ভয় পেতে দেখে কাহির আগ বাড়িয়ে শুকতারা বেগমকে বলে, দাদি, আমার সামনে আমার বউকে এভাবে ধমক দিও না, আমার খারাপ লাগে। ব্যাস হয়ে গেল। শুকতারা বেগম এবার নামিরার সামনে এসে নামিরাকে দাঁড় করিয়ে বলবে, দেখছস তুই কত দুঃসাই করতাছস? আরে, তোর জন্য কতটা কষ্ট পেল। আমি তোকে ধমক দিছি, আরও কষ্ট পেয়েছে। এমন স্বামী তুই কোথাও পাইবি? হাজার খুঁজলেও তাই এমন একটা স্বামী পাইবি না। পাওয়ার দরকার নেই এমন স্বামী। একটা নিয়ে বাঁচি না, আবার হাজারটা খুঁজতে বলছে।
কথাটা বলেই নামিরা কাহিরকে খাবার বেড়ে দিতে লাগলো। শুধু কাহির না, সবাইকে বেড়ে দিল। কাহিরের বুকে চুপটি করে ঘুমিয়ে আছে কামিয়া। কামিয়াকে বুকের মধ্যে দিয়েই কাহির খাওয়া শুরু করলো। কামিয়াকে কোলে নিয়ে খাবার খেতে কাহিরের অনেক সমস্যা হচ্ছে। প্রথমত জীবনে প্রথম এইভাবে খাবার খাচ্ছে। দ্বিতীয়ত কামিয়ার চুলের স্লিপ তার বুকে গেঁথে গেছে। নামিরা বিষয়টা বুঝতে পারলো। সে খাবারের বাটি টেবিলের উপর রেখে কাহিরের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর কাহিরের অনেকটা কাছে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, কামিয়াকে আমার কাছে দিন, খাওয়া শেষ হয়ে যাক, তারপর আবার নিন। কাহির কামিয়াকে আরেকটু শক্ত করে বুকে চেপে ধরলো। তারপর সেও নামিরার মতো ফিসফিস করে বলল, আর একটু থাক না আমার কাজ, খাওয়া হয়ে যাক, তারপর নিন। আর একটু থাক না আমার কাজ, বউকে খুব শান্তি লাগছে, তুই প্লিজ আমি শান্তিটা কি কেড়ে নিস না। নামিরা আর কিছু বলল না, কাহিরের পাশেই দাঁড়িয়ে থাকলো। কাহিরের পাশে থাকা চেয়ার দেখে শুক্তারা বলল তার পাশে বসতে। তারপর নিজেই নামিরার অপর পাশে বসে তাকে এক প্লেটে খাবার বেড়ে দিল। কোনো কথাবার্তা ছাড়াই নামিরা খেতে লাগলো। মনোযোগ সহকারে খাচ্ছিল নামিরা। হঠাৎ করেই তার উরুর ওপর কারোর হাতের অস্তিত্ব পেয়ে চমকে ওঠে। কাহিরের দিকে তাকাতেই দেখে বাহির মিটিমিটি হাসতে আর খাবার খাচ্ছে। তাহিরের কোলের নামে কামিয়া নাই। নজর ঘোরাতেই দেখতে পায় আদিত্যের কোলে চলে গেছে। খাওয়ায় এতটাই মনোযোগ ছিল যে মেয়ে ঘুম থেকে উঠেছে সেটা খেয়ালই করেনি। আদিত্য গলা জড়িয়ে ধরে তার সাথে কথা বলছে, আর আদিত্য খাওয়ার ফাঁকে ফাঁকে তার উত্তর দিচ্ছে। নামিরা জোর খাটিয়ে কাহিরের হাত সরিয়ে দিল, কিন্তু কাহির আবারও তার কোমর জড়িয়ে ধরলো। এবার সে বিষম খেলো। নামিরাকে বিষম খেতে দেখে শুক্তারা বেগম বলল বুড়ি আঙ্গুলে পানি দিতে। নামিরা পানির গেলাস নেওয়ার আগেই কাহির সেটা নেয়। তারপর নিচে বসে পড়ে। নামিরা পায়ে এক হাতে পানি দেয়, অন্য হাতে নামিরার হাতের ওপর কয়েকটা চুমু খায়, তারপর উঠে যায়। এদিকে নামিরা রাগে দুঃখে কষ্টে খাবার ছেড়ে উঠে যায়। নামিরা উঠে সোজা নিজের রুমে চলে যায়। আর অন্যদিকে কাহির খাওয়া শেষ করে কামিয়াকে নিয়ে নামিরার রুমে চলে যায়। নামিরা ব্যালকনিতে ছিল, আর কাহির আর কামিয়া খাটে বসে আছে। কাহির নিজের লাকেজ থেকে কয়েকটা নেল পলিশ বের করলো, তারপর কামিয়ার সামনে ধরে বলল চয়েস করতে। নামিরা ব্যালকনির দোলনায় বসে বাপের কাহিনী দেখছে। কামিয়া একটা খয়েরি রঙের নেল পলিশ চয়েস করলো। কাহির ভাবছে কিভাবে দিয়ে দিবে। নামিরা মনে মনে বলছে সারা জীবন তো মানুষের হার্ট সার্জারি করে এসেছে, এবার একটু মেয়ের নেল পলিশ পরিয়েই দেখুক। নামিরা তার পাশে থাকা ফোনটা হাতে নিয়ে ক্যামেরা অন করলো, তারপর বাপ মেয়ের দিকে পাক করে রাখলো। কাহিরকে প্রথমে কামিয়ার পায়ে নেল পলিশ দিতে লাগলো। নখের চারিপাশে নেল পলিশ লেগে যাচ্ছে দেখে কামিয়া এক হাত মাথায় দিয়ে বলল, উফ বাবা, একটা নীল পলিশ তো ঠিক করে পড়াতে পারো না, তোমার দ্বারা দেখছি কিছুই হবে না। মেয়ের কথায় প্রত্যুত্তরে কাহির বলল, তোমার দ্বারাও কিচ্ছু হবে না, সামান্য নেল পলিশ উচ্চারণ করতে গিয়ে তাই 3বার তোতলিয়েছ। বাপের অপমানজনক কথায় কামিয়া ফুঁসে উঠল। সে রাগে ফুসফুস করতে করতে বলল, কি বললে? আমি তুতলা? তুমি তুতলা, তোমার মা তুতলা। তুমি আর কামিয়ার সাথে কথা বলবে না, কামিয়া তার পাপার সাথে আলি দিয়েছে। কাহির এবার অবুঝ গলায় বলল, যাক বাবা, আমি আবার কি বললাম, সত্যিটাই তো বললাম, তুমি তো তুতলিয়েছ। কাহিরের এই কথা শুনে কামিয়ার চোখে পানি চলে আসলো। কাহির বিষয়টা লক্ষ্য করলে সে বলল, তুমি কি এখনো পাপার উপর রাগ করে আছো মাম্মাম? তা না করলে থাকবো না? তুমি কি এখনো আমাকে সরি বলেছো? বলনি তো। তুমি বলে তো আমি তুতলা। আমি কি তুতলা? আমি ভালো, মামা বলেছে আমি খুব সুন্দর করে কথা বলিতে পারি। তাহলে তুমি কেন বললে আমি তুতলা? আমি কি তোস্ত পাইনি নাকি? আমি কি তোস্ত পাইনি নাকি?
আমি অনেক কষ্ট পেয়েছি। কাহির এবার কানে হাত দিয়ে বলল, ওরে আমার সোনা মা, আমি খুব সরি। আমি আর কোনোদিন কামিয়ার সাথে সত্যিই কথা বলবো না। আমি আমার রাজকন্যাকে প্রমিস করছি, আর কোনোদিন আমি আমার সোনা মাকে কষ্ট দিয়ে কথা বলবো না। আমি খুব সরি মা, আর কোনোদিন কামিয়ার সাথে মিথ্যা কথা বলবো না। আমি আমার রাজকন্যাকে প্রমিস করছি, আর কোনোদিন আমি আমার সোনা মাকে কষ্ট দিয়ে কথা বলবো না। তুমি কান্না থামাও জান বাচ্চা, আমি সত্যি বলছি, আমি আর কোনোদিন তোমাকে হার্ট করবো না। এবার কান্না থামাও, দেখো পাপা কষ্ট পাচ্ছে। তুমি কান্না না থামালে কিন্তু পাপা কান্না করে দেবে। তুমি কি চাও পাপা এত বড় হয়ে কান্না করুক? কামিয়ার কান্না দেখে নামিরা এবার রুমে আসে। তারপর কামিয়াকে কোলে তুলে নেয়। আমার সোনা মায়ের কি হয়েছে? কান্না কেন করছে? পাপা হার্ট করেছে কামিয়াকে। কামিয়ার কথা শুনে নামিরা শান্ত চোখে কাহিরের দিকে তাকায়। কাহিরের চোখে স্পষ্ট অপরাধ বোধের ছায়া। নামিরা আগাগোড়া সবটাই দেখেছে, তবুও কাহির নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে, আমি সত্যি বলছি, কারণ আমি ওকে বেশি কিছু বলিনি। আমি জাস্ট ওকে। নামিরা শান্ত কণ্ঠেই বলে, সবটা দেখেছি আমি। ওর কান্নাটা থামা না কায়নাত, ওর কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। নিজের মায়ের চোখের পানি দেখে আপনার কষ্ট হচ্ছে, আর পরের মেয়ের চোখের পানি দেখলে খুব খুশি লাগে, তাই না? কথাটা বলতে গিয়েও বলে না নামিরা। মেয়েকে অনেকটা বুঝিয়ে কান্না বন্ধ করে। তবে মেয়ে একটা দুজনের কাছে আবদার করেছে, বলেছে তাকে বিকালে ঘুরতে নিয়ে যেতে হবে। নামিরা রাজি হয়ে গেছে। পাপা তুমি যাবে না। তোমার মাম্মা পারমিশন দিলে যাব। মাম্মা তো পারমিশন দিয়ে দিতে। এইভাবে দিলে হবে না, একটু ভালো করে দিতে হবে। নামিরা আর চোখে একবার কাহিরকে দেখে নেয়, তারপর কামিয়াকে বলে, পারমিশন দেওয়া হলো, কিন্তু বেশি যেন মাতামাতি না করে। সবাই যেমন একসাথে যাব, একসাথেই আসবো। ঢলাঢলেও যেন না করা হয়। তোমার পাপাকে বলে দিও, মেয়ে মানুষের মতো যেন গায়ে না পড়ে। মোটা আমি এই মানুষের মতো গায়ে পড়ে না। পাপা তুমি মাম্মার কথায় রাজি হয়ে দাও। আমি তো সে কখন রাজি হয়ে গেছে, এখন শুধু বিকেলের অপেক্ষায়। ইয়ে কি মজা কি মজা, কামিয়া তার পাপা মাম্মার সাথে ঘুরতে যাবে, কি মজা কি মজা। কামিয়া নাচতে নাচতে বেরিয়ে গেল। নামিরা দাঁড়িয়েছিল। যেই না পা বাড়াতে যাবে অমনি কাহির তাকে জড়িয়ে ধরলো। কাহির জড়িয়ে ধরায় নামিরা কাহিরের হার্টবিটের আওয়াজ শুনতে পেল। নামিরা একটা কথা ভেবে পায় না, কাহির তো কম অন্যায় করেনি, তাহলে তার কাছে ক্ষমা কেন চায় না? হাতে গোনা কয়েকটা বার মাপ চেয়েছে, ইদানিং তার সাথে বেশি একটা কথাও বলে না। যখন কেউ না থাকে তখন টুকটাক দু একটা কথা বলে, আর একটু বিরক্ত করে। নামিরার বুক ফেটে কান্না আসলো, তবুও কান্না আটকে সে জোর করে কাহিরকে ছাড়িয়ে চলে গেল। কাহির নামিরার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আর কয়েকটা দিন সহ্য করো শোনো, তারপর আর তোকে কষ্ট করতে দেব না। তুই আমার ছিলিস, আমার আছিস, আর ভবিষ্যতে আমারই থাকবি। তোকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না। ক্ষণিকের এই দূরত্বের জন্য যদি আমরা সারা জীবন একসাথে হ্যাপিলি থাকতে পারি, তাহলে ক্ষণিকের এই দূরত্ব আরেকটু দীর্ঘস্থায়ী হোক। হে এক টুকরো দূরত্বে যেমন আমাদের আলাদা করেছে, ঠিক এক টুকরো দূরত্বে আমাদের আবার কাছে আনবে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল কাহির। তারপর মনে করতে লাগলো সকালে সে মুহূর্তটার কথা, যখন নামিরা তাদের একা ফেলে ছাদ থেকে নেমে এসেছিল। কামিয়ার সাথে গল্প করছিল কাহির। ঠিক সেই সময় কামিয়া কাহিরকে বলে, পাপা তুমি মাম্মাকে কেন কত দিয়েছিলে? কামিয়াও তার পাপা মাম্মার সাথে থাকতে মন চায়, কিন্তু মাম্মা তার পাপার সাথে থাকতে চায় না। তুমি মাম্মার কাছে সরি বলে মাম্মার নাক কমিয়ে দাও, তাহলে আমরা একসাথে থাকতে পারবো। অবুঝ কামিয়ার এই একটা কথাই যথেষ্ট ছিল কাহিরের নিজের করা অপরাধগুলোর কথা মনে করিয়ে দেওয়ার জন্য। সে কি করে বোঝাবে সে যেটা করেছে বাধ্য হয়ে করেছে? একটা সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য সে হাজারটা সমস্যা তৈরি করে ফেলেছে। এখন চাইলেও সমস্যাগুলোর একসাথে সমাধান করা সম্ভব না। ধীরে ধীরে একটা সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।
কাহির সিলেটে এসেছে শুধু কামিয়ার জন্য না, আর একজনের জন্য সিলেটে এসেছে। এসব ভাবতে ভাবতে কাহির ঘুমিয়ে গেল। তার ঘুম ভাঙল দুপুরে নামিরার ডাকে। সদ্য গোসল করে আসা নামিরাকে স্নিগ্ধ পরি লাগছিল। অন্য সময় হলে হয়তো কাহির নামিরাকে কাছে টেনে নিত, কিন্তু আজকের পরিস্থিতি আলাদা। এই জন্য উঠে নিজেও ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। তারপর সবাইকে বলল ঘুরতে যাওয়ার কথা। তারা সবাই মিলে প্ল্যান করলো। সিলেটে মালনী সরা চা বাগান আছে, যা বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চা বাগান। এটি সিলেট জেলার সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট রোডে অবস্থিত। এই চা বাগানটি 1854 সালে লর্ড হার্সন দ্বারা 1500 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছিল। মালনী ছড়া চা বাগান ছাড়াও সিলেটে আরও কিছু চা বাগান আছে, যেমন লাক্কাতুরা চা বাগান, আলীবাহার চা বাগান, খাদিম আহমেদ টি স্টেট, লালাখান টি স্টেট, বরজান টি স্টেট। এই চা বাগানগুলো সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং চা উৎপাদনের জন্য বিখ্যাত। বরজান টি স্টেট এখানে যাবে তারা। কিছুক্ষণ আগে রোশানের কাছ থেকে শুনেছে এর পাশেই নাকি একটা মেলা হচ্ছে, সেখানেই যাবে তারা। এই জন্য সবাইকে তাড়াতাড়ি রেডি হতে বলেছে। নামিরা সুন্দর একটা 3 পিস করেছে। নামিরার সাথে মিলিয়ে গেম কালার সেম ডিজাইনের কামিয়াকেও একটা ড্রেস পরিয়েছে। কাহির এক পলক তাদেরকে দেখে নিয়ে নিজেও ড্রেস ম্যাচিং করে শার্ট পরেছে। নামিরার গোছানো শেষ, এবার কামিয়াকে একটু সাজিয়ে দিলেই তারা রেডি। কামিয়া খুব চঞ্চল, এজন্য তাকে সাজানোর জন্য যুদ্ধ করতে হয়। মাম্মা, আমি তোমার মতো কানের দুল পরিতে চাই। তোমার কানে যে দুলটা আছে ওটা এর থেকেও সুন্দর, না, আমি তোমার মতো পরিতে চাই। কিন্তু সেম ডিজাইনের কানের দুল তো আমার কাছে নেই। তাহলে তাক, তুমি ওই টুমকো পরিয়ে দাও। ওরে দুষ্টু, আমার ওই ঝুমকোর পর তোমার নজর কবে গিয়েছে শুনি? এখনই গিয়ে তো তুমি পরিয়ে দাও না। পরিয়ে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? তোমাতে এতগুলো পাপি দিলুম, এতুন দাও। ঠিক আছে, পরিয়ে দিচ্ছি, কিন্তু সাবধানে রাখতে হবে, কিন্তু ফেলবে না। এটা কোনো এটা কিন্তু মাম্মার অনেক ফেভারিট একটা ঝুমকা। হ্যাঁ, ঠিক আছে। নামিরা এবার কামিয়াকে সাজাতে শুরু করেন। সব কিছু শেষ, শুধু লিপস্টিক দিলে হয়ে যাবে। বরাবরই কামিয়া খুবই কথা বলে। এতক্ষণ কথা বলছিল তারা, তার ফাঁকে যতটুকু পেরেছে সাজিয়ে দিয়েছে, কিন্তু এখন কথা বন্ধ করতে হবে, না হলে ঠোঁটে লিপস্টিক দেবে কিভাবে। তাই সে কামিয়াকে বলল কথা বন্ধ করতে। কামিয়া ন্যানো সেকেন্ড কথা বন্ধ করে আবার বলতে শুরু করলো। তাড়াতাড়ি করো মাম্মা, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করব কি করে? তুমি এত নড়াচড়া করো, শান্ত হয়ে বসে থাকো না। লিপস্টিক দিতে হলে শান্ত হয়ে বসতে হবে। আমি নড়াচড়া করছি না, তুমি পারো না, দাও আমার কাছে। শোনা নড়াচড়া করে না, প্রায় হয়ে গেছে তো। তাড়াতাড়ি দাও না মাম্মা, পাপা আমাদের লেকে তুলে যাবে তো। তোমার পাপারও সাহস নেই আমাদের রেখে একলা ঘুরতে যাওয়ার। তাই শান্ত হয়ে বসো আর নড়াচড়া করো না, প্রায় হয়ে গেছে। তাদের দুজনার কথার মাঝেই সেখানে উপস্থিত হয় কাহির। কাহিদকে নিজেদের সাথে ম্যাচিং করে ড্রেস পরতে দেখে নামিরা চোখ গরম করে তাকায়। মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছে সবাই। চারপাশে আলো, রঙিন বেলুন, নাগরদোলার শব্দ, মিষ্টির গন্ধ, সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ। কিন্তু এই আনন্দের ভিড়ের মাঝেও কাহির আর নামিরার মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। তারা পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কামিয়া খুশিতে লাফাচ্ছে, যেটা দেখছে সেটাতে উঠতে চাচ্ছে। নামিরার এসব বিরক্ত লাগছে। নির্ঘাত মেয়ের খুশির জন্য এসেছে, নয়তো ওই বাল ছেড়ে ডাক্তারের সাথে সে জীবনেও আসতো না। মনে মনে হাজারখানি গালি দিচ্ছে নামিরা কাহিরকে। কাহিরের কোলে কামিয়া, নামিরা কাহিরের পাশে। নামিরার ওড়নার এক কোণা কাহির ধরে রেখেছে, এটাতে ভীষণ বিরক্ত লাগছে নামিরার।
মনে মনে আল্লাহর কাছে বলছে, আল্লাহ ধৈর্য দাও, আর তো মাত্র 10টা দিন, তারপর তারা আবারও আলাদা হয়ে যাবে। নামিরা কামিয়াকে অনেকভাবে বুঝিয়েছে তারা একসাথে জীবনেও থাকতে পারবে না। কামিয়া কারণ জিজ্ঞেস করলে নামিরা বলেছে তার বাবা একজন ডাক্তার, তাকে অনেক মানুষকে সুস্থ করতে হয়, এজন্য সে তাদের সাথে থাকতে পারবে না। কামিয়া যখন অনেক বড় হবে তখন সে আবার তার বাবার সাথে থাকতে পারবে। এটাতেও কামিয়া কারণ জিজ্ঞেস করেছে, ছোটবেলায় কেন থাকতে পারবে না। নামিরা বিরক্ত হয়ে আবার মিথ্যে বলেছে যে দেখো কামিয়া, তোমার বাবা ডক্টর, আর ডক্টররা কি করে জানো তো? তিতলে। ডক্টররা মানুষকে বাঁচায়। তুমি দেখলে না আমি সেদিন অসুস্থ হয়েছিলাম আর ডক্টর আমাকে বাঁচিয়েছিল? হ্যাঁ দেখেছিলাম, ডাক্তার আঙ্কেল তোমাকে ইনসুই দিয়েছিল আর তিলাইন দিয়েছিল। হ্যাঁ, স্যালাইন দিয়েছিল। তাহলে তো কামিয়ার সব মনে আছে। মনে থাকবে না কেন? কামিয়া না গুড গার্ল, কামিয়ার সব মনে থাকে। হ্যাঁ, তাহলে আমাকে কথা দাও, বড় না হওয়া পর্যন্ত পাপা পাপা করবে না। কামিয়া, একটা কথা কি জানো? কামিয়ার মা যেমন অসুস্থ হয়েছিল, ডক্টর যেভাবে তাকে সুস্থ করেছিল সেভাবেও তার পাপা অনেক কামিয়ার কাছে তার মাকে ফিরিয়ে দেয়। তাহলে তো কামিয়ার পাপা অনেক ভালো, তাই না? কামিয়ার কথা শুনে নামিরা মনে মনে বলে, ভালো না ছাই, শুধু লোকের কথা বিশ্বাস করে, ঘরের মানুষের কথা একটুও বিশ্বাস করে না। করুক না লোকের কথা বিশ্বাস, কষ্ট পাচ্ছে কে এখন? আমি তোমার মেয়েকে বিন্দাস নিয়ে আছি, তোমার কাছে তো কিছুই নেই। এবার সেসব লোকেদের কাছে যাক, যাদের কথা বিশ্বাস করে নিজের এই অবস্থা করেছে। কিছুতেই আমি গলবো না। আমার মেয়েকে নিয়ে আমি একাই সারা জীবন পার করে দিতে পারবো। পারলে সে অন্য কাউকে বিয়ে করে জীবন সাজিয়ে নেই, আমি আমার মতোই থাকবো। নিজের প্রতিজ্ঞা থেকে এক চুলও সরবো না। তবুও কামিয়ার কথায় হালকা হেসে বলে, হ্যাঁ সোনা, তোমার বাবা পৃথিবীর সব থেকে ভালো বাবা, যে হাজারটা কামিয়ার কাছে তার মা বাবাকে ফিরিয়ে দেয়। তুমি আমাকে কথা দাও, তোমার জন্মদিনের পরে তোমার পাপারা চলে গেলে তুমি কান্না করবে না তাদের জন্য? কামিয়াল পাপা তো ভালো, অনেক মানুষের জীবন বাতায়, তাই কামিয়াল পাপার জন্য কষ্ট পাবে না। কামিয়া তার মামার কাছে থাকবে আগের মতো। কামিয়ার কথা শুনে সে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছিল। এসব ভাবতে ভাবতেই সে হাঁটছিল। ঠিক সেই সময় সে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই কাহির তাকে আগলে নেয়, উত্তেজিত হয়ে বলতে থাকে, কায়নাত বেবি, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? এইভাবে অন্য মানুষকে হয়ে হাঁটছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? কোথাও বসবি নাকি বাসায় চলে যাব? বল। কাহিরের এমন উত্তেজিত কথা শুনে সবাই হাঁটা বন্ধ করে পেছনে তাকালো। কাহির এখনো নামিরাকে ধরে রেখেছে। নামিরা নিজের কোমর থেকে কাহিরের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। উল্টো কাহির আরো শক্ত করে ধরে আবার বলতে লাগলো, কি হয়েছে? ধরে রেখেছি, ভালো লাগছে না? ধস্তাধস্তি করছিস কেন? আবার যদি পড়ে যাস? আমি পড়বো না, আপনি ছাড়ুন আমায়। ছাড়ছি, তবে অন্য মানুষকে হয়ে না হেঁটে। জানি আমি, ছাড়ুন আমাকে। অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। নামিরার কথা শুনে কাহির নামিরার কোমর ছেড়ে ভালোভাবে দাঁড় করিয়ে দিল। তারপর তারা আবারও হাঁটতে শুরু করলো। কিছু দূর যতই কাহিরের কানে ভেসে আসলো কিছু কথা। দেখছিস দোস্ত, কি মাল যাচ্ছে? অপর পাশে লোকটি একদম সলিড একটা মাল। অপর পাশে লোকটি সেই লোকটা। আসলেই ভাই, মালটা নিয়ে মনে হচ্ছে কোথাও একটা দেখেছি। তাদের পাশে থাকা আর একটা লোক বলে উঠল, সেই লোকটা মানে 4 বছর আগে ঝড় বৃষ্টির রাতে যেই মেয়েটাকে আমরা। তাদের পাশে থাকা লোকটা। নামিরা অনেকটা এগিয়ে গেছে। কাহির এখনো দাঁড়িয়ে তাদের কথা শুনছে। চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। একবার পেছন ফিরে সে তিনজনকে দেখে নিল, তারপর আবারও হাঁটা ধরলো। কাহির নামিরার আবারও ওড়না ধরলে সেখান থেকে একটা লোক জোরে বলে ওঠে, হেই সুন্দরী, তোমার ওড়না ধরার জন্য আমাদেরও একটা চান্স দিতে পারো। লোকটার বিশ্রী হাসি আর কথা শুনে নামিরার গা গুলিয়ে উঠল। সে সব পাত্তা না দিয়ে আবারও হাঁটলে পেছন থেকে মায়ের শব্দ আসে।
পেছন ফিরে তাকাতেই দেখতে পায় কাহির ওদের রামধোলাই দিচ্ছে আর কামিয়া নেহার কোলে। আহাত, নাফিস, নিবিড়, আদিত্য, তুষার আর রোহান তারা কিছু না জেনে না বুঝেই তাদের মারতে শুরু করে। ঘটনা বিগড়ে যাচ্ছে দেখে নামিরা কাহিরকে এক প্রকার জোর করে সেখান থেকে নিয়ে আসে। তারপর শাসানোর স্বরে বলে, মেলায় কি মারামারি করতে এসেছেন নাকি ঘুরতে এসেছেন শুনি? এটা একটা মেলা, এখানে অনেক ধরনের মানুষ থাকে। যদি কি বল, যদি কি? ও বলবে কেন? কিসের জন্য এই কথা বলবে ও? হ্যাঁ আদিত্য, থেমে গেলে কেন? যতক্ষণ না জানোয়ারের বাচ্চাদের উত্তেজনা না কমবে ততক্ষণ পর্যন্ত থামবি না। মেয়ের এই সবকটার ভবিষ্যৎবাণী অন্ধকার কর, নাহলে আমি তোর ভবিষ্যৎবাণী অন্ধকার করে দেব। কাহির অত্যন্ত রেগে গেছে। এজন্য নামিরা শান্তভাবে কথা বলে তাকে বুঝিয়ে শান্ত করেছে। ওই লোকগুলোর অবস্থা খারাপ দেখে সেই লোকদের কিছু পরিচিত মানুষ তাদের হসপিটালে নিয়ে গেছে। পরিবেশ শান্ত হতেই সবাই আবার হাঁটা শুরু করলো। কামিয়া এতক্ষণ নীরব দর্শক হয়ে দেখছিল। নামিরা মনে মনে কাহিরকে গালি দিতে দিতে হাঁটছিল। ঠিক সেই সময় তার হাতে টান পড়ে। পাশে তাকিয়ে দেখে কামিয়া তার হাত জড়িয়ে ধরে বলে, মাম্মা ওই দেখো তুলি, আমি ওইটা চাই, ওইটা চাই। নামিরা একটু বিরক্ত হয়ে তাকালো। না কামিয়া, এত কিছু কিনতে হবে না, বাসায় তো কত আছে। কামিয়া ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। না, আমি ওইটাই চাই। নামিয়া এবার একটু কড়া গলায়, বলেছি না, না মানে না। ঠিক তখনই কাহির এগিয়ে এলো। সে পুরো কথোপকথনটা শুনছিল। কি হয়েছে? কামিয়া দৌড়ে গিয়ে কাহিরের কোলে উঠল। তারপর আল্লাহর স্বরে বললে, পাপা, মাম্মা কিছুই কিনে দিতে না। কাহির একবার নামিরার দিকে তাকালো। নামিরার চোখে লেগে আছে সেই চিরচেনা অভিমান, কিন্তু মুখে নির্লিপ্ত ভাব। চলো, বাবা কিনে দেবে। এরপর যা হলো তা দেখে সবাই হাসি চেপে রাখতে পারলো না। কাহির শুধু একটা চুড়ি না, পুরো দোকানটাই যেন কিনে ফেললো। চুড়ি, পুতুল, বেলুন, কটন ক্যান্ডি কি নেই। নামিরা দূরে দাঁড়িয়ে সব দেখছে। মুখ শক্ত, কিন্তু চোখে কোথাও একটা নরম ভাব খেলে গেল। কোথাও না কোথাও মনে মনে সেও খুশি হলো। তারপর আস্তে করে নিজের সাথে নিজেই কথা বলল, মাত্র কয়েকটা দিন পর তারপর আবার সেই আগের মতো হয়ে যাস। বাবা মেয়ের এত সুন্দর মুহূর্তটা আগে উপভোগ করে যা। জীবনে আর এমন সুযোগ পাস কিনা তার কোনো গ্যারান্টি নেই। একটু ধৈর্য ধর। তোকে তো আমি আর ওর কাছে ফিরে যেতে বলছি না। কথাটা বলে আবার নিজেই নিজেকে বলতে লাগলো, তুই বললেই মনে হয় আমি ফিরে যাব। আমার কি কোনো আত্মসম্মান নেই নাকি? আমি মেয়ে বলে কি? দেখ নামিরা, তুই একটু বেশি বুঝিস। আমি তেমন কিছুই বলতে চাইনি। তুই বুঝি কম বুঝিস, তাই না? তুই আমার থেকে বেশি বুঝিস সবসময়। তোর সাথে কথা বলাটাই ফাও চলে যাচ্ছি। যা পারিস তাই কর, আর কোনো সমাধান দেব না তোকে। আমি মনে হয় তোর কাছ থেকে সমাধান নেওয়ার জন্য মরে যাচ্ছি। মরিস আর যাই করিস, আমি চলে যাচ্ছি। বাই বাই। আরে যা যা, আসছে আমার সমস্যার সমাধান দিতে। এদিকে অন্যদিকে আদিত্য আর তিশা নিজেদের মধ্যে হাসাহাসি করছে। তিশা বলল, দেখেছেন, কাহির তো পুরো পাগল হয়ে গেছে মেহের জন্য। আদিত্য হেসে বলল, ওরে প্রেম এখনো কমেনি, শুধু প্রকাশের ধরন বদলেছে। কোনো কথার কোন উত্তর বলেন তো এটা? কোন কথার কোন উত্তর মানে? আমি বললাম কি আর আপনি? আগে ঝগড়া বাদ দাও তো, চলো কিছু খাই, অনেকক্ষণ কিছু খাইনি। আপনার কথার কোনো মানেই আমি বুঝি না, পুরো পাগল একটা আপনি। হ্যাঁ, শুধু তোমার জন্য পাগল আমি। এবার চলো তো। ধ্যাৎ, কি বলে আর কি শোনে কিছুই আমি বুঝি না। মিস চটপটি, তাড়াতাড়ি আসেন, আপনার ফেভারিট চটপটি খেতে যাচ্ছি। এই আপনি আবার আমাকে ওই নামে ডেকেছেন? দাঁড়ান, আজকে আপনার একদিন কি আমার যেই কয়দিন লাগে। কথাটা বলেই তিশা আদিত্যের পেছন দৌড়াতে লাগলো। আদিত্য দৌড়াতে দৌড়াতে একটা দোকানের সামনে এসে দাঁড়ালো। তারপর সেটার ভেতর নিয়ে গেল তিশাকে। সেখান থেকে কিছু খেয়ে তারা অনেক কিছু কেনাকাটা করলো নিজেদের জন্য প্লাস পরিবারের জন্য। আর কয়েকদিন পরে কামিয়ার জন্মদিন, সবাই একসাথে হবে, এজন্য সবার
জন্যই কেনাকাটা করা হলো। তিশা নিজের জন্য কম, কামিয়ার জন্য নিচ্ছে বেশি। আদিত্য কিছু বলছে না, উল্টো নিজেই কামিয়ার জন্য অনেক খেলনা কিনেছে, তো কামিয়ার পছন্দের সাজা গোজার জিনিস কিনেছে। আরেক পাশে নেহা আর আহাদের অবস্থা পুরো টম অ্যান্ড জেরি। নেহা বলছে, আমি ওই নাগরদোলায় উঠবো। আহাদ মুখ কুঁচকে, আমি উঠবো না, মাথা করে। আপনাকে কে উঠতে বলেছে? আমি একাই উঠবো। না, তুমি একা উঠবে না। তাহলে চুপ করে উঠলে উঠুন, না উঠলে নিচে থাকুন। শেষমেশ দুজনেই উঠলো। আহাদের একটা সমস্যা আছে, তার সামনে যদি কিছু ঘরে তার সাথে সাথে তার মাথাটাও ঘরে। নাগরদোলায় ওঠার পরে তার অবস্থা বেহাল হয়ে যায়। যেখানে মেয়েরা জড়িয়ে ধরে, সেখানে সে ছেলে হয়ে নেহাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে। আর নামার পরে আহাদ বলল, আমি বেঁচে আছি, এটাই তো অলৌকিক। নেহা হেসে লুটোপুটি। ফটকা গায়ক যে ভয়টা পেয়েছে না, তাতে তার অনেক হাসি পাচ্ছে। নেহাকে এমন হেসে লুটোপুটি খেতে দেখে আহাদ রেগে যায়। সে রাগী দৃষ্টি নেহার দিকে তাকাতেই নেহার নিজের হাসি বন্ধ করে সোনিয়ার কাছে চলে যায়। এদিকে নিবিড় দূর থেকে সোনিয়ার দিকে তাকিয়ে আছে। সোনিয়া সব জানে নিবিড়ের মন সম্পর্কে, তবুও না জানার ভান। নেহা আসলে নেহার সাথে গল্প করতে লাগে। সোনিয়া কিছুক্ষণ পর আহাত এসে নেহাকে জোর করে তার সাথে নিয়ে যায়। তখন নিবিড় এগিয়ে এসে বলল, সোনিয়া কিছু খাবে? সোনিয়া ঠান্ডা গলায় বলে, না স্যার, ধন্যবাদ। নিবিড়ের মুখটা একটু মলিন হয়ে গেল। স্যার বলাটা বন্ধ করতে পারো না? সোনিয়া হালকা হাসলো। অভ্যাস তো স্যার, বদলানো কঠিন। নিবিড় চুপ করে গেল। সেই চুপের মধ্যেই তার ভালোবাসাটা আরো স্পষ্ট হয়ে উঠল। মেলার অর্ধেক সময় কেটে গেল এই হাসি আনন্দে, কিন্তু কাহির আর নামিরার মাঝে দূরত্বটা রয়েই গেল ঠিকই। কখনো চোখাচোখি হলে দুজনেই চোখ সরিয়ে নেয়। রাত করেই সবাই বাসায় ফিরল। মেলার অজস্র খাবার খাওয়ার পর নামিরার শরীরটা খারাপ লাগতে শুরু করলো। হঠাৎ করেই সে দৌড়ে বাথরুমে গেল। নামিরাকে বমি করতে দেখে ছোট্ট কামিয়া এসে বলল, কি মজা কি মজা, মাম্মা তাই প্রেগনেন্ট, আমার তাই ভাই হবে, আমি আর ভাই সারাদিন খেলা করবো। ছোট্ট কামিয়ার কথায় নামিরা অনেক অবাক হয়ে যায়। নামিরা দাঁতে দাঁত চেপে কামিয়াকে বলে, এসব কে শিখিয়েছে? নেহা আম্মি বলেছে বমিল করলে প্রেগনেন্ট হয়। কামিয়া এক হাত কোমরে দিয়ে আর এক হাত কপালে আলতো করে থাপ্পড় মেরে দিল বলে, প্রেগনেন্ট মানে কি তুমি জানো? কামিয়া এক হাত কোমরে দিয়ে আর এক হাত কপালে আলতো করে থাপ্পড় মেরে দিল বলে, উফ মাম্মা, তুমি দেখতে টপ বলে দাও। সেদিন না বললুম প্রেগনেন্ট মানে ফুপিল মতো বাবু হওয়া, আর এ কথা আমাকে নেহা আম্মি বলেতে। নামিরা চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই তার সামনে হাজির হলো। তারপর সরাসরি তাকালো নেহার দিকে। নেহা, তুই আবার ওকে উল্টাপাল্টা কথা শিখিয়েছিস? নেহা তো হতভম্ব। আমি কিছুই করিনি। নামিরা রাগী চোখে তাকিয়ে দাঁতের দাঁত চেপে নেহাকে বলে, আমি আমার মেয়েকে চিনি, তুই না বললেও জীবনেও এরকম তোর নাম বলতো না। নেহা কাচুমাচু করে বলল, আমি সত্যি কিছু বলিনি। আহাত পাশে দাঁড়িয়ে ফিসফিস করে, কি করছো, স্বীকার করো। চুপ। সবাই তা হাসাহাসি করতে করতে পরিস্থিতি হালকা হয়ে গেল। কাহির কামিয়াকে কোলে তুলে নিল। নামিরা এখনো রেগে আছে। সেটা দেখে কাহির কামিয়াকে বলল, এসব বলতে নেই পচা কথা। কাহির নামিরার সামনে কামিয়াকে অনেক বুঝ দিল। যখন দেখলো নামিরার রাগ কমে গেছে, তখন একে একে সবাই ঘুমাতে গেল। একে একে সবাই ঘুমাতে চলে গেল। রাত অনেকটা গড়িয়ে গেছে। হঠাৎ মাঝ রাতে নামিরার ঘুম ভেঙে গেল। গলা শুকিয়ে গেছে। সে ধীরে ধীরে উঠে রান্নাঘরের দিকে গেল পানি খেতে। ঠিক তখনই সে শুনতে পেল ড্রয়িং রুম থেকে কথাবার্তার শব্দ। সে একটু থেমে তাকালো। ড্রয়িং রুমে কাহির, আদিত্য, নিবিড়, তুষার, নাফিস, আহাত সবাই বসে গল্প করছে। নামিরা দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। ওদের কিছু কথা শুনে নামিরার বুকটা হঠাৎ করে কেঁপে উঠল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাত তখন প্রায় 2টো।
পুরো বাড়িটা নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর ঘড়ি টিকটিক শব্দ। নামিরার হঠাৎ ঘুম ভেঙে গেল, বুকটা কেমন যেন ভার লাগছে, গলা শুকিয়ে কাঠ। সে ধীরে ধীরে উঠে বসলো, পাশে তাকিয়ে দেখলো কামিয়া মায়ের গা ঘেঁষে ঘুমাচ্ছে, ছোট্ট হাতটা আঁকড়ে ধরে আছে। নামিরার চোখ একবার দরজার দিকে গেল, পানি খেতে হবে। নিজের মনে বলেই ধীরে ধীরে বিছানা ছেড়ে নামলো, পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেল যাতে কামিয়ার ঘুম না ভাঙে। দরজা খুলতেই ড্রয়িং রুম থেকে ভেসে এলো পুরুষ কণ্ঠের শব্দ। সে থমকে দাঁড়ালো, এত রাতে কে জেগে আছে? ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে তাকালো, আলোটা আধো আধো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কাহির, আদিত্য, আহাত, তুষার, নিবিড়, ঈশান সবাই বসে আছে। নামিরার কপাল কুঁচকে গেল, এরা এখনো জেগে? সে আরেকটু এগিয়ে এলো, অজান্তেই তার পা থেমে গেল দরজার আড়ালে। ঠিক তখনই আহাদের কণ্ঠ শোনা গেল, ভাইয়া লাশ গুম করছো তো? নামিরার বুকের ভেতর ধক করে উঠল, লাশ? তার নিঃশ্বাস আটকে গেল। কাহিরের গলা এবার ভেসে এলো ঠান্ডা নির্লিপ্ত, হ্যাঁ, করে দিয়েছে। অ্যাসিড দিয়ে পড়িয়ে তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে। নামিরার হাত কাঁপতে শুরু করলো, তার চোখ বড় বড় হয়ে গেল। না না, আমি ভুল শুনছি। কিন্তু কথাগুলো থামলো না। আদিত্য বলল, ভালো কাজেই করেছিস, না হলে পরে এটা নিয়ে ঝামেলা হতো। কাহির আবারও বলল, ঝামেলা যাতে না হয় সেজন্যই তো অ্যাসিড দিয়ে পড়িয়ে অস্তিত্ব বিলীন করে দিয়েছে। নামিরার শরীর ঠান্ডা হয়ে গেল, তার মাথার ভেতর যেন শব্দ ঘুরপাক খেতে লাগলো। লাশ, আসিফ, বিলীন। কাহির বলল, নিবিড় আর ঈশান ভাই ছিল, আর নাফিস বাইরে পাহারা দিচ্ছিল। নামিরার শ্বাস বন্ধ হয়ে আসছে, তার নিজের ভাই, তার স্বামী, সবাই। ঈশান এবার দাঁত চেপে বলল, আসছিলে আমাদের বোনকে রেপ করতে, যা এবার করবে, গিয়ে রেপ কর। নামিরার চোখে পানি চলে এলো, মাথা ঘুরছে। নিবিড় ধীরে বলল, তবে তুমি যাই বলো না কেন, কাহির ভাই এখানে দোষটা কিন্তু তোমাদেরও আছে। তোমরা যদি ওকে বাড়ি থেকে বের না করে দিতে, তাহলে এমন কিছুই হতো না। এই কথাটা যেন ছুরির মতো বিঁধল নামিরার মনে। তার হাত থেকে সবাই হঠাৎ করে একটা ফুলদানি পড়ে গেল, ঝনঝন শব্দ। সবাই একসাথে চমকে উঠল। কে? কাহির উঠে দাঁড়ালো, নামিরা দরজার সামনে দাঁড়িয়ে, পুরো শরীর কাঁপছে, চোখ ফাঁকা, নিঃশ্বাস অগোছালো। না না না, সে পিছিয়ে যেতে লাগলো, তার চোখ আতঙ্ক। তোমরা তোমরা মানুষ না, তোমরা খুনি। কাহির এক পা এগিয়ে এলো। কায়নাত, শোন। না। হঠাৎ করেই নামিরার শ্বাস দ্রুত হয়ে গেল, বুক চেপে ধরলো। আমি আমি শ্বাস নিতে পারছি না। তার পুরো শরীর কাঁপতে লাগলো, চোখ পাল্টে যাচ্ছে। নামিরা? কাহির দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো, ঠিক পড়ে যাওয়ার আগেই। কায়নাত, চোখ খোল। পুরো বাড়ি তোলপাড় হয়ে গেল। সোনিয়ার মা, চাচি, দাদি, বাপ, চাচার সবাই বেরিয়ে আসলো। রাত 11টার পরে নামিরার বাবা মা এসে সিলেটে পৌঁছে গেছে। তারা যে আসবে নামিরা কিছুতেই জানতো না। মূলত এসেছে নামিরা অসুস্থ এই কথা শুনে। নামিরা কাছে এসব বিরক্ত লাগছে, তবুও সহ্য করে গেছে। কি আর করার, আর তো মাত্র 10টা দিন, তারপর তো চলেই যাবে। নামিরার বাবা মাও বাইরে এসে নামিরার মা তো রীতিমতো কান্না করে। এই শেষ। ডাক্তার আনা হলো। কাহির, আদিত্য ডাক্তার হলেও তাদের কাছে বর্তমানে চিকিৎসার জন্য কোনো প্রয়োজনীয় জিনিস নেই, তাই বাইরে থেকে ডাক্তার আনা হলো। এই ডাক্তারটার নামিরাকে দেখে, নামিরাকে বিছানায় শুয়ে অক্সিজেন দেয়া হলো। আরমিন খান কাঁদছেন। আমার মেয়ে কি হলো? আরাফাত খান রাগে কাঁপছেন। তিনি নিজের রাগ এক সাইডে রেখে বললেন, কি হয়েছে ওর? কাহির চুপ, মাথা নিচু। কি বলবে সে? বলার মতো মুখ আছে নাকি তার? 4টা বছরে তো আর কম অন্যায় করেনি সে। চুপচাপ দাঁড়িয়ে আছে, তার নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হচ্ছে, হাত পা রীতিমতো কাঁপছে। ডাক্তার পরীক্ষা করে বললেন, প্রেগনেন্ট, খুব ভয় পেয়েছে, মানসিক শক পেয়েছে। ওকে শান্ত রাখতে হবে, তা না হলে অবস্থা খারাপ হতে পারে।
মিস্টার আদিত্য, আপনি তো একজন ডক্টর, আমার থেকে ভালো বুঝবেন বিষয়টা, খেয়াল রাখবেন কিন্তু। ওনার অবস্থা কিন্তু খুব একটা ভালো নাই, অনেক শক হয়েছে, এজন্য এভাবে অসুস্থ হয়ে গেছে মাঝরাতে। পরবর্তী 3 দিন যেন এক যুদ্ধ হয়ে ওঠে নামিরার জন্য। প্রচন্ড ভয় পাওয়ার জন্য নামিরা মাঝে মাঝে জ্ঞান পায়, আবার হারায়। চোখ খুললেই ভয় পায়। কাহির সারাক্ষণ তার পাশে বসে থাকে, খায় না, ঘুমায় না। সাবিহা খান কাঁদতে কাঁদতে বললেন, এভাবে চললে তুমি অসুস্থ হয়ে পড়বে কাহির। কাহির শুধু বলল, কায়নাত ঠিক না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। দিয়া, সোনিয়া, তিশা, নেহা, প্রীতি সবাই এসে নামিরার পাশে বসে থাকে। নেহা কান্না করে। সব আমারই দোষ, আমি ওর খেয়াল রাখতে পারিনি। সোনিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে পানি। কামিয়া সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। সে মায়ের পাশে বসে ছোট্ট হাতে মুখ ছুঁয়ে বলে, মাম্মা ওঠো না, আমার সাথে কথা বলবা না? কাহিরের কাছে গিয়ে কাঁদে, বলে, পাপা, মাম্মা আবার অসুস্থ হয়ে গেছে। তুমি না ডাক্তার, তুমি ঠিক করে দাও না প্লিজ। তার আরো আধো আধো গলায় বলে, মাম্মা, নাইলে আমি কান্না করবো, অনেক কান্না করবো। কাহির মেয়েকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু নিজের চোখের পানি আটকাতে পারে না। তৃতীয় দিনের সকালে নামিরা ধীরে ধীরে চোখ খুলল। চারপাশের সবাই। কামিয়া দৌড়ে এসে বলে, মাম্মা। নামিরা দুর্বল হাসল। কাহির একটু দূরে দাঁড়িয়ে তাদের চোখাচোখি হলো। নামিরার চোখে এখনো ভয়, কষ্ট, প্রশ্ন। কাহিরের চোখে অপরাধবোধ, ভালোবাসা আর এক অদ্ভুত অসহায়তা। সে কি করে নামিরার এই ঘৃণা ভরা চোখে আবারও ভালোবাসা ফিরিয়ে আনবে? নামিরা কিছু বলল না, মেয়েকে বুকে জড়িয়ে ধরল। আর কাহির দাঁড়িয়ে রইল ঠিক দরজার পাশে। দূরত্বটা এখনো আছে, কিন্তু এবার সেই দূরত্বের ভেতরে জমে আছে অসংখ্য না বলা কথা আর এক গভীর ঝড়ের পূর্বাভাস। ড্রয়িং রুমে সেই কথাগুলো এখনো বাতাসে ভাসছে যেন। নামিরা এখনো কাহির আর নিবিড়দের বলা কথাগুলো ভুলতে পারেনি। তার কানে বারবার একটা কথাই বাজছে, অ্যাসিড দিয়ে পড়িয়ে অস্তিত্ব বিলীন করে দিয়েছে। শব্দগুলো যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে নামিরার কানে। ফুলদানির শব্দে সবাই যখন ঘুরে তাকালো, তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকা নামিরাকে দেখে সবাই যেন থেমে গিয়েছিল। তার চোখে ছিল আতঙ্ক, অবিশ্বাস আর একটা ভেঙে পড়া পৃথিবীর প্রতিচ্ছবি। তারপর যা হলো, সবকিছু খুব দ্রুত। শ্বাস বন্ধ হয়ে আসা, বুক চেপে ধরা, কাহিরের পাগলের মতো ছুটে আসা। কায়নাত, আমার দিকে তাকা। কিন্তু নামিরা তখন অন্য এক জগতে। তার চোখে রাগ, ঘৃণা, কষ্ট, একরাশ অভিমান। সে কিছুতেই কাহিরকে ক্ষমা করবে না। সে 4টা না 5টা খুন করেছে। সর্বপ্রথম তো খুন তাকেই খুন করেছে, যাকে বলে জিন্দা খুন। সে হয়তো মরেনি, কিন্তু বেঁচে থেকেও মরার মতো আছে। নামিরা নিজের গায়ের সর্বশক্তি দিয়ে কাহিরকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সকালের আলো উঠেছে, কিন্তু বাড়ির ভেতরে অন্ধকার। ডাক্তারের কথা সবার মাথায় ঘুরছে। ও খুব বড় মানসিক ধাক্কা পেয়েছে, ওকে কোনো চাপ দেওয়া যাবে না। নামিরা নিঃশব্দে শুয়ে আছে, চোখ খোলা কিন্তু দৃষ্টি ফাঁকা। আরমিন খান মেয়ের মাথায় হাত বুলিয়ে কাঁদছেন। কি কথা বল মা, একবার ডাক দে। আরাফাত খান চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু তার চোখের রাগ আর কষ্ট লুকানো যাচ্ছে না। কাহির একটু দূরে দাঁড়িয়ে, সে এগোতে চায়, কিন্তু নামিরার চোখে ভয় দেখার পর থেকে তার পা এগোয় না। আরাফাত খানের কাহিরের ওপর এক আকাশ পরিমাণ রাগ। শুধুমাত্র কাহিরের জন্য তার মেয়েটাকে তারা নিজের হাতে কতই না কষ্ট না দিয়েছে। সে যদি সেদিন বাড়ি থেকে চলে যেতে না চাইতো, তাহলে কি আর মেয়েকে বের করে দিত? যদি সেদিন নামিরা বাড়িতে থাকতো, তাহলে আজ এমন কিছুই হতো না। তার মেয়েটা তাকে ঘৃণা করতো না। কামিয়া আজ খুব চুপচাপ। নামিরাও চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আসলে নামিরা অতিরিক্ত শখ
এর কারণে কথা বলতে পারছে না। তার উপর বাড়ির সবাই তার কাছে, কাহিরও তার সামনে দাঁড়িয়ে আছে। কামিয়া মায়ের পাশে বসে ছোট্ট হাতে গাল ছুঁয়ে বলছে, মাম্মা তুমি কথা বলছো না কেন? তুমি কামিয়ার উপর নাক গলিছো? কোনো উত্তর নেই। নামিরা কোনো উত্তর দিল না, শুধু মেয়ের হাতটা তার গালের থেকে সরিয়ে হাতের মধ্যে নিয়ে একটা চুমু খেলো। সে আবার বলে, মাম্মা আমি দুধ তুমি করবো না, তুমি কথা বলো না প্লিজ। তার চোখে পানি জমে সে হঠাৎ কাহিরের দিকে দৌড়ে যায়। কাহির মেয়েকে কোলে তুলে নেয়। কামিয়া কাহিরের বুকে মাথা রেখে কান্না করতে লাগে। কিছুক্ষণ পর আদো আদো বলিতে বলতে থাকে, ও পাপা তুমি না ডাক্তার, মামা বলে ডাক্তাররা মানুষকে সুস্থ করে দেয়, তুমিও মামাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও না। কামিয়ার কথা শুনে কাহির মেয়েকে বুকে টেনে নেয়। তার গলা কেঁপে ওঠে। হ্যাঁ, বাবা ঠিক করে দেবে। তোমার মাকে তোমার কাছে সুস্থ করে ফিরিয়ে দেবে, কথা দিচ্ছি মাম্মা। কাহিরের কথা শুনে নামিরা চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে থাকে। বলে কি এলো, সে কিছুতেই কথা বলবে না। তারা চলে যাক, তারপরেই সবার সাথে কথা বলবে। তাদের কাউকে দেখতে ইচ্ছে করছে না নামিরার। সবাই একটা বার চলে যাক, তখন মেয়ের সাথে মন ভরে কথা বলবে। কিসের জন্য এসেছে এরা? এদেরকে এখানে আসার দাওয়াত দিয়েছে কে? হ্যাঁ, নিজের উপর এখন প্রচন্ড রাগ হচ্ছে কেন এইখানে আসতে গেল? অত কিছু না ভেবে চুপচাপ হয়ে বসে থাকলো নামিরা। নামিরা এখন মোটামুটি সুস্থ, তবুও কারোর সাথে কথা বলছে না। এই জন্য সবাই কষ্ট পাচ্ছে। দিয়া আর প্রীতি নামিরার কাছে এসে গল্প করার চেষ্টা করে, কিন্তু নামিরা খুব কম প্রতিক্রিয়া দেয়। সোনিয়া দূরে দাঁড়িয়ে নিবিড়ের দিকে তাকায়। নিবিড়ও তার দিকে তাকিয়ে আছে। সোনিয়া নিজের মুখটা ফিরিয়ে নেয়। আর 3 দিন পর কামিয়ার জন্মদিন। নামিরা এখন প্রচন্ড ব্যস্ত, সারাদিন কেনাকাটায় ব্যস্ত থাকে। প্রত্যেকবারই সে নিজে সবকিছু কেনাকাটা করে, এবারও তাই করেছে। তবে এইবার একটা পার্থক্য আছে। প্রত্যেকবার সে সোনিয়া বা তিশাকে নিয়ে কেনাকাটা করতে যেত, কিন্তু এবার তাদের নিয়ে যেতে পারেনি, কারণ তার সাথে সবসময় আঠার মতো চিপকে থাকছে কাহির। প্রথম কয়েকদিন সে কাহিরকে অনেক ভয় পেত, কিন্তু পরে যখন আসল কাহিনী জানলো তখন আর কাহিরকে ভয় পাচ্ছে না। ওই 4টা লোক আসলেই অনেক খারাপ ছিল। তারা 4 জন মিলে অনেক মেয়েকে রেপ করেছে, খুন করেছে। এগুলো সব প্রমাণ দিয়েছে তিশার বড় ভাই তুষার। এই যাত্রায় কাহিরের উপর থেকে নামিরার একটু রাগ কমে এসেছে, তবে সেটা শুধু ওই 4 জনকে শাস্তি দেওয়ার জন্য। কামিয়ার জন্মদিন হয়ে গেলে তারপর সবাই আবার আগের মতো আলাদা হয়ে যাবে। কামিয়াকে তো বুঝিয়ে দিয়েছে, কামিয়াকে নিয়ে আর কোনো ভয় নেই। নামিরা বর্তমান একটা মুদির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। সেখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিস কিনবে। নামিরার পাশে কামিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কাহির। মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে কখনো বাজারে আসে না, তার কাছে বাজার জিনিসটা অনেক বিরক্তিকর লাগে। কামিয়া ওয়াশরুমে যাবে, এই জন্য কামিয়াকে নিয়ে কাহির চলে গেছে। যাবার আগে পই পই করে বলে দিয়েছে এইখানে দাঁড়িয়ে থাকতে, সে তাড়াতাড়ি চলে আসবে। কাহির চলে যেতেই সেখানে উপস্থিত হয় রিয়ান। রিয়ানকে দেখেও না দেখার ভান করে নামিরা নিজের কাজেই ব্যস্ত থাকে। সবকিছু কেনাকাটা শেষ হয়ে গেছে অনেক আগে। নামিরা বসে বসে সেগুলো চেক করছিল সব ঠিক আছে কিনা। রিয়ান নামিরার সাথে কথা বলার চেষ্টা করে, তবুও নামিরা চুপ হয়ে বসে থাকে কাহির আর কামিয়ার জন্য। রিয়ান আবারও কথা বলার চেষ্টা করে। নামিরা, আমাকে চিনতে পারছো না? আমি রিয়ান, তোমার সাথে আমার বিয়ে। বাকিটা আর বলতে পারে না, তার আগেই নামিরা বলে ওঠে, আপনাকে মনে রাখার কোনো প্রয়োজন পড়ে না রিয়ান ভাইয়া। আপনার আর আমার বিয়ের নাটক হয়েছিল, সেটা কি আপনি ভুলে গেছেন? সেদিন শপিং মলেও আমি আপনাকে বলেছিলাম আমার পিছু ঘোরা বন্ধ করুন, কিন্তু আপনি তো শোনেননি। আপনি কি চাইছেনটা কি বলবেন? আমি তোমাকে চাই নামিরা, আমি তোমাকে অনেকবার বলেছি, কিন্তু তুমি।
এবারও কথা শেষ করতে দেয় না নামিরা, বলে, আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে। আমার বাচ্চার বাবার সাথে যেমনই সম্পর্ক থাক না কেন, সুখী আছি আমি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে চাই না। সো বন্ধ করুন এইসব নাটক। আমি নাটক করছি না নামরিয়া, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। আচ্ছা, ভালোবাসেন, তা কি করতে পারবেন আমার জন্য? তুমি যা বলবে তাই করতে পারবো, শুধু নিজের জীবন দিতে পারবো না। আমি তো ওটাই বলতে চেয়েছিলাম, নিজের জীবন দিতে পারবেন কিনা। যাকে নিজের জীবন দিতে পারবেন না যখন আপনি আর আমার পেছনে ঘুরবেন না। রিয়ান বেশ বুঝতে পেরেছিল ঘুরিয়ে পেঁচিয়ে নামিরা তার জীবন থেকে সরে যেতেই বলবে, এজন্য ওই একটা কথাই বলেছিল। সে এখনো কাহিরকেই ভালোবাসে। রিয়ান এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে নামিরার হাত ধরে রাগের দাঁতে দাঁত চেপে বলে, একটা কথা শুনে রাখ নামরিয়া, তুই যখন আমার না তাহলে তোকে আমি পৃথিবীর কারোর হতে দেব না। প্রয়োজনে তোকে মারবো, তারপর নিজে মরবো, তাও তোকে অন্য কারোর হতে দিব না। এই কথার পিঠিয়ে নামিরা তাচ্ছিল্য করে হাসলো, তারপর হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমি তো সেই 5 বছর আগেই অন্যের হয়ে গেছি, একটা বাচ্চাও আছে। সেদিন শপিং মলে আমার কোলে যে বাচ্চাটা ছিল না, ওটা আমার আর আমার ভালোবাসার একমাত্র অংশ। কি ভেবেছিলেন আমাকে সবার থেকে দূরে করে নিজে পাবেন? না, মরে গেলেও পাবেন না। কি যেন বললেন আমাকে? মারবেন তারপর নিজে মরবেন, তাই তো? একটাবার চোখ তুলে তাকিয়ে দেখেন না, চোখের জায়গায় চোখ থাকে কিনা। কামিয়াকে নিয়ে কিছু দূর যেতেই সেখানে আদিত্যের দেখা পায় কাহির। কামিয়াকে আদিত্যর কাছে দিয়ে এসে আবার ফিরে আসে। বউকে একা রেখে এসেছে, নিজে তো মেয়ের সাথে এসেছে, তবে মনটা বউয়ের কাছে রেখে এসেছে। এই জন্য আদিত্যকে পেয়ে আদিত্যের কাছে কামিয়াকে দিয়ে সে আবারও ফিরে আসে খুশি মনে। কিন্তু সেই খুশিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। নামিরাকে রিয়ান এর সাথে কথা বলতে দেখে মুহূর্তেই কাহিরের রাগ সপ্তম আকাশে উঠে যায়। সে দ্রুত পায়ে নামিরার কাছে চলে আসে। রিয়ানের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে পেছন ফিরতেই কাহিরের বুকের সাথে ধাক্কা খায় নামিরা। এতটুকুর জন্য পড়তে পড়তে বেঁচে যায়। এইদিকে কাহির নামিরাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রেখেছে। নামিরার দম বন্ধ হয়ে আসছে, সেই সাথে লজ্জাও লাগছে খুব। বাজারের অনেক মানুষ তাদের দিকে আর চোখে তাকাচ্ছে। কাহির এবার রিয়ানের দিকে আঙুল তাক করে বলে, She's mine alone. You have no right to touch her. She's mine alone and only mine. This is the last time I'm warning you. Otherwise, stay away from my wife. It will not be good for you. কথাটা বলেই একটা হাতে বাজারের প্যাকেট নিয়ে নামিরাকে অন্য হাতে জড়িয়ে ধরে হাঁটা শুরু করে কাহির। গাড়ির সামনে আসতেই বাজারগুলো গাড়ির ভেতর ফেলে দেয়। তারপর নামিরাকে গাড়ির সাথে চেপে ধরে বলে, কিছু বলছি না বলে মাথা উঠেছিস? অন্য পুরুষ তোর হাত ধরার স্পর্ধা দেখালো কি করে? নামিরা বিরক্তিকর কণ্ঠে বলে, আমি কেন আপনার মাথায় উঠতে যাব? আর কে আমার হাত ধরলো না ধরলো তাতে আপনার কি? নামিরার কথার পিঠে কাহির রেগে বলে, আমার কি মানে? আমারই তো সব, তুই আমার। তাহলে তোর হাত অন্য পুরুষ কেন ধরবে? কাহিরের কথায় নামিরা রেগে যায়, বলে, ভুল, আমি আপনার না। আগে ছিলাম যেদিন থেকে একা থাকতে শুরু করেছি, সেই দিন থেকে আমি না কারো বোন, না কারো মেয়ে, না কারো বউ। আর আমি শুধু কামিয়ার আম্মু, আপনার না আমি। নামিরের কথায় কাহির হেসে ফেলে, তারপর বলে, কামি আমার মেয়ে, সে হিসেবে কামিয়ার মাম্মা আমার। নামিরা রেগে বলে, আপনার সাথে কথায় পারা যায় না, সরুন, যেতে দিন আমায়। এভাবে চেপে কেন ধরেছেন? কাহির নিজের সাথে আর একটু চেপে ধরে বলল, তোকে যেতে দিতে ইচ্ছে করছে না রে কায়নাত, মনোযোগ বুকের ভিতর ঢুকিয়ে নে। নাটক বন্ধ করুন কাহির ভাই, চলুন, দেরি হয়ে যাচ্ছে। আর আমার মেয়েকে কোথায় রেখে আসছেন? আদিত্যর কাছে। আদিত্য ভাইয়া কোথায়? নামিরার প্রশ্ন করতে দেরি, কিন্তু সেখানে আদিত্যের উপস্থিতি হতে দেরি না। আদিত্য এসে সোজা কাহিরকে বলে, এভাবে মাঝ রাস্তায় ওকে কেন গাড়ির সাথে চেপে ধরে রেখেছিস? ছাড় ওকে, ব্যথা পাবে। আদিত্যের বলার ধরন দেখে কাহির আরো রেগে যায়। সে এবার নামিরাকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে আদিত্যকে বলে, আমার বউকে আমি যেভাবে খুশি সেভাবেই রাখবো, তাতে তোর কি? হ্যাঁ, ও
ওর প্রতি হাতে দরদ আসছে কেন? আদিত্য ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও এবার কাহিরকে খোঁচা দিয়ে বলে। এত দরদ আগে কোথায় ছিল ভাই? 4 বছর আগে কোথায় ছিল? মেয়েটাকে ঝড় বৃষ্টির রাতেই ঘর থেকে বের করে দেওয়ার সময় এই দরদটা ছিল কোথায়? যখন হসপিটালে বাচ্চার জন্য সিজারের সময় ছটফট করছিল, তখন তোর এই দরদ কোথায় ছিল? তুই নিজেও একজন ডাক্তার, তাতে খুব ভালো করেই জানিস সিজারের যন্ত্রণা ঠিক কতটা কষ্টকর। তার উপর যদি হয় বাচ্চাটা পেটে নয় বুকের খাঁচার ভেতর থাকে। এসব আলগা পিরিত বাদ দে, মেয়েটাকে ছাড়, এমনিতেই 2 দিন হয়নি সুস্থ হয়েছে। তোর এই চাবাচাবির জন্য দেখবি আবার অসুস্থ হয়ে যাবে। আদিতের প্রত্যেকটা কথা কাহিরের বুকে গিয়ে বাইধে, তবুও সে নামিরাকে ছাড়ে না। এদিকে মাঝ রাস্তায় এভাবে জড়িয়ে ধরায় নামিরা বেশ অস্বস্তি ফিল করে, লজ্জা লাগছে তার। আদিত্যকে সব সময় বড় ভাইয়ের মতো সম্মান করে এসেছে, তার সামনে এমন ভাবে থাকতে লজ্জা করছে। সে অনেক কষ্টে কাহিরের থেকে নিজেকে ছাড়াই নেয়, তারপর কামিয়াকে কোলে নিয়ে বলে। বাদ দিন আদিত্য ভাই এসব কথা, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, একটু পরে সন্ধ্যা নামবে। কাহির দাঁত কটমট করে আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্য আরো একটু কাহিরকে রাগিয়ে দেওয়ার জন্য বলে। নামিরা চলো, আজকে তোমাকে আমি পৌঁছে দেই। তাহির একাই আসুক। কাহির ঘোর বিরোধিতা করে বলে। কেন 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 আমার কাছে এসছে? আমার সাথে যাবে। আর তুই কি গাড়ি নিয়ে এসছিস নাকি? গাড়ি তো আমি নিয়ে এসছি, তো তুই রিক্সা করে এসছিস, তোলোকে নিয়ে কীভাবে যাবি? আদিত্য ভুলেই গেছিল গাড়ির কথা, তবুও আর কেউ কথা বাড়ালো না। সবাই গাড়িতে উঠে পড়ে। নামিরা আর কামিয়া পেছনের সিটে, কাহির আর আদিত্য সামনে। কাহির আর আদিত্য সম্পর্ক ভালোই চলছিল, কিন্তু সকালে গন্ডগোল হওয়ার পর থেকে দুইজন দুইজনকে পচাতে শুরু করেছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। গাড়ির ভেতরে কামিয়া বলে। মাম্মা, তুমি পাপাকে কিছু বললে না কেন? কি বলবো মা? তোমাদের মাঝ রাস্তায় জড়িয়ে ধরেছিল, তাই তুমি বলিতে পারোনি? কামিয়া শুধু মাম্মাকে জড়িয়ে ধরে, আর কেউ না। আমি বলতে চেয়েছিলাম তো, তার আগেই তো কামিয়া বুড়ি চলে আসলো। কামিয়া এবার সামনে ফিরে কাহিরকে উদ্দেশ্য করে বলল। পাপা, হ্যাঁ মাম্মাম বলো। তুমি আর মাম্মাকে জড়িয়ে ধরবে না, মামাকে শুধু কামিয়া জড়িয়ে ধরবে, আর কেউ না। আমি তো তোমার পাপা, আমি জড়িয়ে ধরলে সমস্যা? হ্যাঁ হ্যাঁ, অনেক সমস্যা। কামিয়া তার মাম্মার ভাগ কাউকে দিতে রাজি না, পাপাকেও না। নামিলা মাম্মা শুধু কামিয়াল। কাহির কিছু বলতে যাবে তার আগেই আদিত্য বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, মায়ের ভাগ কাউকে দেব না। কামিরা সোনা, বুঝছো? সবাই চলে যাবে, কিন্তু তোমার মা কিন্তু তোমার মাই থাকবে। হ্যাঁ জানি তো, নামিলা মাম্মা কতনো কামিয়াকে ছেড়ে যাবে না, এই জন্যই কামিয়া তার মাম্মার ভাগ কাউকে দিতে রাজি না। তোমার মাম্মাকে একটু দেখে শুনে রাখবে কামিরা। আশেপাশে কিন্তু অনেক ছুঁচো বিড়াল ঘুরে বেড়াচ্ছে মধু খাওয়ার জন্য। কামিয়া বুঝলো না আদিত্যর কথা, তবুও বলল। ঠিক আছে, আজ থেকে কামিয়া সারাদিন মাম্মাকে চকি চকি নাকবে, আর লাতে নিয়ে বসে থাকবে বিড়াল আতলে মালার জন্য। হ্যাঁ হ্যাঁ, লাঠি নিয়ে বসে থাকবে। এই বিড়াল কিন্তু সারাদিন তোমার মায়ের পিছু পিছু ঘোরে, কখন না জানি মধু খেয়ে। নামিরার অনেক লজ্জা করছে আদিত্যর মুখে বারবার শুধু মধু খাওয়ার কথা শুনে। সে কোনো কিছু না বলেই বাহিরের দিকে তাকিয়ে আছে। কাহির মিররে তাকিয়ে নামিরাকে দেখছে। আদিত্য যে কথাগুলো বলেছে একটাও মিথ্যা না, সবই তো সত্যি। নামিরা কি তাকে কখনো ক্ষমা করবে? আসলে ক্ষমা করা কি উচিত? হয়তো উচিত না। এসব ভেবে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর ড্রাইভিং এ মনোযোগ দিল। গল্প করতে করতে তারা সোনিয়াদের বাসার সামনে চলে আসলো। নামিরা তাড়াতাড়ি দরজা খুলে বেরোতে গেলেই পড়ে যেতে নাই, কিন্তু কাহির তাকে ধরে ফেলে, দাঁড় করিয়ে দেয়। চারজন একসাথে বাসায় ঢোকে। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা নেমে গেছে। নামিরা তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে উজু করে নামাজে দাঁড়ায় যায়। নামাজ পড়ে সে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে, তারপর এশার আজান দিলে এশার নামাজ পড়ে তারপর উঠে। রাত 10টার সময় নিচে থেকে খাবারের ডাক পড়ে। নামিরা কারোর সাথেই ভালোভাবে কথা বলেনি।
আসলে তার কথা বলতে ইচ্ছে করেনি, রুচিতে খেলছে না। এই জন্য এই জন্য সব সময় নামিরা রুমের ভেতরেই থাকছে, তাদের সামনে খুব একটা যাচ্ছে না। পরপর 2বার খাবারের জন্য ডাক আসার পরেই নামিরা নিচে নামলো। নামিরা নিচে নামতেই শুকতারা বেগম খেকিয়ে উঠে বললেন, ওপরে বইয়া বইয়া কি করতেছিলি? বাবা শ্বশুর স্বামীরে খাইতে না দিয়া ঘরে শুয়ে আসিলি কি নাকি? না, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলাম। শুকতারা বেগম আর কোনো কথা বলে না। কাহিরদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার তাদের পালা। কাহির রুমে চলে গেল। নামিরা খেতে বসলো। নামিরা খাওয়া শেষ করে এবার কামিয়াকে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু কামিয়া খেতে চাচ্ছিল না। নামিরা জোর করে খাওয়ানোর চেষ্টা করেছে, সবাই তাকে মানা করেছে, কিন্তু নামিরা থামছে না। কারণ আছে, কামিয়া এখন খেলার ঝুঁকে খেতে চাচ্ছে না। একটু পরে রুমে গিয়ে দুধ খেতে চাবে। কামিয়ার একটা বাজে অভ্যাস আছে, সে সারাদিন দুধ খায় না, কিন্তু রাতের বেলা দুধ খেতে চায়। অনেক চেষ্টা করেছে বদ অভ্যাসটা চেঞ্জ করার, কিন্তু ছাড়েনি। এই তো সেদিন রাতের কথা, কাহির বসে বসে ফোন ঘাটছিল সোফায়। রাত তখন প্রায় 11:30। কামিয়া জেগেই ছিল। নামিরা কামিয়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কামিয়া এনিয়ে বেনিয়ে দুধ খাওয়ার কথা বলেছিল। নামিরা না পেরে সেদিন দিয়েছিল, কিন্তু কাহিরের সামনে তার খুব লজ্জা করছিল। যদিও কাহির তার দিকে তাকায়নি, তবুও ভীষণ লজ্জা করছিল। তারপরের দিন রাতে আবার খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছিল, সেদিন রাতে আর জ্বালায়নি। এজন্য আজকেও তাকে খাওয়াতেই চাচ্ছে, কিন্তু বজ্জারটা খেতে চাচ্ছে না। রাগে দুঃখে জোরে একটা ধমক দিল। এই খাবার এখন তুমি একা একা খেয়ে শেষ করবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কামিয়া ভয়ে কান্না করতে করতে একা একাই খেতে শুরু করে, কিন্তু বেশিক্ষণ একা খেতে পারে না। তার আগে আরমিন খান এসে কামিয়ার হাত ধুয়ে নিজেই খাইয়ে দেয়। নামিরাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু নামিরার চোখের অগ্নি দৃষ্টি দেখে আর কিছু বলার সাহস পায়নি। খাওয়া শেষ করে কামিয়া একা একাই কান্না করতে করতে নামিরার রুমে চলে যায়। সেখানে গিয়ে তার বাবার বুকের উপর মাথা রেখে কান্না করতে করতে বলে, তোমার বউ আমাকে বকে দিচ্ছে পাপা। নামিলা খুব পচা হয়ে গেছে, এখন আর আগের মতো ভালোবাসে না কামিয়াকে। কামিয়ার নালিশগুলো নীরবে শুনে কাহির কিছু বলে না। এর মধ্যে নামিরা এসে নিজের জায়গায় শুয়ে পড়ে। কাহির নামিরার ঘুমের ডিস্টার্ব যাতে না হয় সেজন্য রুমের লাইট অফ করে কামিয়াকে নিয়ে বারান্দায় চলে যায়। কামিয়া এখনো কান্না করছে। কাহির বুকের উপর রেখে কান্না থামানোর চেষ্টা করছে। অনেক চেষ্টার পরে কামিয়া বলে তাকে গান শোনালে তবেই সে ঘুমিয়ে পড়বে। কাহির মেয়ের কথা শুনে একটা গানের কলি ধরে। লক্ষ্মী সোনা আদর করে দিয়েছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোড়ি মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিয়েছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোড়ি মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি।